বিষয়ক সম্পাদিকা। আজকে আমাদের প্রেস ক্লাবে ৩১ দফা দাবির যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে লিখিত দাবিটা ছিল, এটা আমাদের জনগণের, সারা বাংলার জনগণের হয়ে যে দাবিটা সে এই ৩১ দফার ভিতরে সে করেছেন। ৩১ দফা সংস্কার, ৩১ দফা দাবির ভিতরে তো ৩১ দফা দাবি বলতে যে একদম মানে নির্বাচনের শুরু থেকে একদম মানে যত প্রকার সংস্কার আছেন, এটা তো আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কারের শেষ নেই, আর সংস্কার হতেই থাকবে। প্রতিটা বছরে বছরে যুগে সালে এভাবে সংস্কার হতেই থাকবে। ৩১ দফা দাবি মানেই যে একচোটে একটা সরকার এসে শেষ করবে, বিষয়টা সেটা না। আর দলীয় সরকার ছাড়া কখনোই এই ৩১ দফার একটা দাবিও পূর্ণ করা সম্ভব না। এজন্য আমাদের সবার আগে প্রয়োজন নির্বাচন। এই বর্তমান অন্তর্ভুক্তকালীন সরকারের ৬ মাস হয়ে গেল। এই ৬ মাসে যে আমরা দেখলাম, তো একটাও সংস্কার তো সে করতেই পারলো না। শুধু সংস্কারের নামে তামাশা হচ্ছে, আর কিছু না, আমরা তামাশাই দেখছি। তার প্রধান যেই তামাশাটা হলো সেটা হলো আমরা ৫ই আগস্টে যেই উত্থান পতন হয়েছে, এই দেশের হাসিনার পতন হয়েছে, দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। তো সেখান থেকে ৫ই আগস্টের পরে অন্তর্ভুক্তকালীন সরকারের কয়েকটা দিন গ্যাপ ছিল, ৩-৪টা দিন গ্যাপ ছিল, 5টা দিন গ্যাপ ছিল। এই গ্যাপের ভিতরে ঠিক তেমন কোনো ক্ষতি হয়নি দেশে। তো এখন যেটা নির্বাচনকে নতুন করে পিছানোর জন্য আমরা জুনের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য আকুল আবেদন জানাইছিলাম অন্তর্ভুক্তকালীন সরকারকে। তো সে জুনের ভিতরে নির্বাচন তো দিবে না, সে রিকোয়েস্ট করেছে যে ডিসেম্বরের ভিতরে সে নির্বাচন দিবে। তবে এই নির্বাচন যেন দ্রুত দিতে না হয়, এজন্য যত রকমের নাটকীয় ঘটনা বর্তমান উপদেষ্টার কাছে তো আমাদের কি চাওয়া পাওয়া থাকবে? আমাদের চাওয়া পাওয়া একটাই, যে দ্রুত নির্বাচনটা দিয়ে দিবে, একটা জাতীয় সরকার গঠন হবে, এই সরকার গঠনের মাধ্যমে দেশ সংস্কার হবে। উপদেষ্টারা নিয়ে এভাবে আলোচনা করেনি, তবে অন্তর্ভুক্তকালীন সরকারের কাছে আমাদের আবেদন করা হয়েছে। আমাদের নেতারা গিয়েছে, তারপরে তাদেরকে বলেছে যে ডিসেম্বরের ভিতরে সে নির্বাচন দেওয়ার চেষ্টা করবে, নির্বাচন দিবে। না, উপদেষ্টারা বসবেন না মানে উপদেষ্টাদের তো বসতে হবে, উপদেষ্টারা তো বসবেই। উপদেষ্টারা না বসে তো তাদের উপায় নেই, তাদের তো বসতে হবে, কারণ তাদেরকে বসাইছে কে? উপদেষ্টা বানাইছে কে? আমরা জনগণরাই তো বানাইছে, আমরা রাজনীতিবিদরাই তো তাদেরকে বানানো হয়েছে উপদেষ্টা। কিন্তু তারা যদি সেইটাকে আমাদের দুর্বলতা ভেবে না, তাহলে সেটা ভুল ভাববে। কারণ হাসিনার মতো এত শক্তিশালী একজন রাজনীতিবিদকে যদি বাংলার জনগণ দেশ ছাড়া করতে পারে, তাহলে উপদেষ্টাগণ তো সামান্য কয়েকজন, আর তাদেরকে আমরা জনগণরাই ভালোবেসে বসাইছি। সেই ভালোবাসার জায়গাটা যদি তারা নষ্ট করে দেয়, তাহলে আমরা নিরুপায় হয়ে যাবো, আমাদের কিছু করার থাকবে না। আমাদের ভালোবাসা, আমরা যেমন তাকে ভালোবাসছি তেমন আমরা ভুলেও যেতে পারবো। এ বিষয়ে আমার মন্তব্য হচ্ছে, আমরা যেহেতু বারবার নির্বাচনের জন্য চাপ দিচ্ছি, সেহেতু দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য
কোনো দল, আদার্স কোনো ব্যক্তি, আদার্স কোনো শক্তি পিছনে কাজ করছে যারা এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এইটা একটা নতুন খেলায় মেতেছে। যে আওয়ামী লীগের বাড়িঘর ৩২ নাম্বার একটা বাংলাদেশের অনেক মানুষেরই একটা সেন্টিমেন্টের জায়গা। তো সে জায়গাটা, এটা কোনো দলীয় ব্যক্তি আমি বলবো না, দলীয় ব্যক্তির বলবো না, এটা অনেকের মনেই আছে এই জায়গাটা একটা সফট কর্নার আছে। কারণ ৭১কে অস্বীকার করার ক্ষমতায় বাংলার জনগণের নেই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি ৭১কে মুছে যেতে আমার জীবন থাকতে দিতে পারবো না। তাহলে এরকম হাজারো কোটি জনতা আছে যারা ৭১কে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই, তারা ৭১কে অস্বীকার করতে দিবে না। তবে আমরা এখানে এই ৭১কে মুছে ফেলে যে কেউ এই চিন্তা করবে, এটা পারবে না। আমরা ২৪-এ যুদ্ধ করেছি, আমরা ৭১-এ যুদ্ধ করতে পারিনি, আমাদের বাপদাদারা করেছে। ২৪-এ এসে আমরা করেছি, অতএব আমাদের কাছে ২৪-এর মূল্য অনেক। এটা আমি কোনো যুক্তিগত মনে করি না, কারণ ৩২-এর ক্ষতি যা করার তা তো তখনই হয়ে গেছে। ৫ই আগস্টের পরে যেটা ক্ষতি হবার তো হয়েই গেছে। তারপরে এই যে ৩২ নাম্বার, তারপরে যে বিভিন্ন এমপি মন্ত্রীদের বাড়িঘর এখন নতুন করে যে ভাঙা হচ্ছে, তারা তো এখানে নেই, তারা দেশে নেই। আমরা এখন এইগুলো করা মানে হচ্ছে আমাদের জাতীয় সম্পদ ধ্বংস করা। এগুলো থেকে তো গভর্নমেন্ট একটা ট্যাক্স পায়। এই যে যে বাড়িঘরগুলো, এগুলো থেকে তো গভর্নমেন্ট একটা ট্যাক্স পায়, জাতীয়। এখান থেকে শিক্ষা এটাই নিলাম যে আমাদের অল টাইম আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কখনোই কারোর কোনো পাতা ফাঁদে আমরা পা দিব না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমরা কারোর উস্কানিতে আমরা ঝাঁপিয়ে পড়ব না। আমরা ধৈর্যের সাথে সব কিছু জেনে বুঝে আমাদের এই সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে এবং সামনের নির্বাচনটা যেন খুব সুন্দর হয় সেজন্য আমাদের প্রত্যেকেরই প্রস্তুতি নিতে হবে। কি ডাল পড়ে নাকি? দেশবাসীর কাছে চাওয়া যে কোনো রকম কোনো জায়গায় অরাজকতা সৃষ্টি হলে সেটা কোনো গুজবে কান না দিয়ে ধৈর্যের সাথে জেনে বুঝে এগুলোর মোকাবেলা করা এবং যাচাই বাছাই করে একজনকে একটা খারাপ কথা বলা, হঠাৎ করে কাউকে স্বৈরাচারও বলা যাবে না, কাউকে খুনিও বলা যাবে না। আবার কেউ আমাকে মারতে আসছে, আমি যাচাই বাছাই না করে আমি এটা বলতেও পারবো না, কারোর বলা উচিত না। ছাত্রদের উপরে হামলা, এটা আসলে কারা করেছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, আমি বলবো কোনো কিছুই অতিরিক্ত ভালো না, যেটা সবার জন্য খারাপ। আজকে মনে করেন যে এই যে গাজীপুরে যে মন্ত্রীর বাড়ি ভাঙচুর করতে গেল, ভাঙচুর করলো, এটাতে শুধু কি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরাও তো ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের গাজীপুরবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু যার বাড়ি ভাঙছে ক্ষতিগ্রস্ত তো তারা হয়নি। এই দেখেন যারা ওখানে হামলা করেছে তারাও কিন্তু হামলার শিকার হয়েছে। এটাও তো আমাদের একটা ক্ষতি। আমাদের একটা ভাই আহত হয়েছে, আমরা একজনকে আহত করতে গিয়ে আমরা নিজেরাও আহত হয়ে গেছি। তাইলে এগুলো আমার মনে হয় যে এখন বন্ধ করা উচিত। আমাদের সামনে নির্বাচনটা যেভাবে সুন্দর হয় আমাদের সেই ব্যবস্থা করা, সেই প্রস্তুতি নেওয়া উচিত। অবশ্যই নির্বাচন দিলে একটা নির্বাচিত সরকার যেটা পারে, একটা অনির্বাচিত সরকার সেটা কখনোই একটা কাজও তার পক্ষে করা সম্ভব না এবং সেটা কেউ মানবেও না। এই যে দেখেন আমাদের ৩১ দফা দাবির ভিতরে একটা দাবিও এই অন্তর্ভুক্তকালীন সরকারের পালন করা কি সম্ভব? একটা দাবিও তার পূর্ণ করা সম্ভব না। তাহলে কি করতে হবে? এটার জন্য একটা নির্বাচিত সরকার চাই, যে একটা নির্বাচিত সরকার নির্বাচন হয়ে আসবে জনগণের ভোটে, তখন তারা সুন্দরভাবে একটা একটা করে দাবি পূর্ণ করবে।
না, আমার জানা মতে এরকম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশে সবাই এগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখছে যে আমরা সবাই মনিটরিংয়ে আছি, কেউই এরকম কোনো কাজ করবে না বা এই চাঁদাবাজি, খুন খারাপি, মারামারি এগুলোর ভিতরে কেউ থাকবে না। সবাই শান্তিপ্রিয় থাকার চেষ্টা করবে এবং সামনে যেন নির্বাচনটা দ্রুত হয় সেই ব্যবস্থাই সবাই করবে।